ওকে, দুটি স্কুল জয়েন করেছে, হয়তো ইন্টারনেটে আজকে বৃষ্টির জন্য একটু কানেক্টিভিটি ইস্যুসও হতে পারে। আহ এনিওয়ান, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু হাত তুলে রেসপন্ড করো। ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আগের দিনকে এরিথ্রোপয়েসিস বা জৈবনিক প্রক্রিয়ায় রক্ত কণিকা নিয়ে আলোচনা করছিলাম, আমার যতদূর মনে পড়ছে। আজকেও আমরা এখন হচ্ছে গিয়ে সেই রক্তকণিকারই পোর্শনটা কন্টিনিউ করব, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করছি। আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম লোহিত রক্তকণিকা নিয়ে, এরিথ্রোপয়েসিস। আজকে আমরা আলোচনা করব শ্বেত রক্তকণিকাগুলো নিয়ে, যেটাকে বলা হয় ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কি কি ধরনের হয়, তাদের কাজ কি, সেটা। তো হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি প্রধানত দু প্রকারের হয়। ওকে, সেই দু প্রকার কি কি? একটাকে বলা হয় দানাদার বা দানাযুক্ত, আর একটা দানাবিহীন বা অদানাদার। এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি হয়েছে কিরকম, কিসের ওপর নির্ভর করে? সাইটোপ্লাজমে এই যে কোষগুলো রয়েছে তার নিউক্লিয়াস বাদে, আরবিসি লোহিত রক্তকণিকার মধ্যে কি ছিল? কোনো নিউক্লিয়াস ছিল না। কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? সুস্পষ্ট একটা নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ। এখানে এটা দেখতে পাচ্ছ, এখানেও একটা দেখতে পাচ্ছ, এইখানেও দেখো আর একটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, ভায়োলেট সিম গাছের সিমের দানার মতো। কোষের ভেতরে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এখানেও দেখো মনোসাইট এবং লিম্ফোসাইটেও ভেতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কিন্তু প্রধান পার্থক্যটা কোথায় হয়? প্রধান পার্থক্যটা হচ্ছে এই নিউক্লিয়াস ছাড়া যে সাইটোপ্লাজমীয় অংশটা রয়েছে কোষটার, শ্বেত রক্তকণিকার, সেটার মধ্যে কোনো গ্র্যানিউল বা দানা থাকে না। সেই কারণে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিলকে বলা হয় দানা যুক্ত। সেই কারণে দানা যুক্ত বা গ্র্যানিউলার ডাব্লিউবিসি কোনগুলো বা শ্বেত রক্তকণিকা কোনগুলো? গ্র্যানিউলার। তিনটে: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ছবিতেও দেখতে পাচ্ছ সাইটোপ্লাজমের মধ্যে এরকম ফলির মতো অজস্র ছোট ছোট দানা থাকে। সেগুলোর মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের দরকারি উপাদান থাকে, উৎসেচক থাকে, এই ধরনের বিভিন্ন পদার্থ তার মধ্যে স্টোর অবস্থায় থাকে। সেই তুলনায় মনোসাইট এবং লিম্ফোসাইট কি? তার মধ্যে কোনো ওই ধরনের সুস্পষ্ট দানা দেখতে পাওয়া যায় না, এবং দেখতে অনেকটা মাইক্রোস্কোপে দেখলে পরিষ্কার স্বচ্ছ দেখতে লাগে, সেই কারণে। ওকে, তাহলে এই যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার বয়স, আমরা কতগুলো লোহিত রক্তকণিকা থাকে প্রাপ্তবয়স্ক মানুষের, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা প্রথমেই দেখে নেব এই শ্বেত রক্তকণিকার আয়ু। আমরা আগের দিন বা পুরো তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করছি নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট। নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট বলতে সাধারণত স্বাভাবিক একজন সুস্থ মানুষের শরীরে কতগুলো শ্বেত রক্তকণিকা থাকে বা থাকা উচিত। যদি আমরা বার্থ দেখি, বার্থ মানে জন্মানোর সময়, যখন কেউ জন্মাচ্ছে অ্যাট বার্থ, 10,000 থেকে 25,000 কোষ শ্বেত রক্তকণিকা থাকে। কতটা রক্তে? প্রতি মিলিমিটার কিউব অফ ব্লাড। প্রতি মিলিমিটার কিউব মানে, এটা একটা মিলিমিটার কিউব থেকে নাম থেকে বুঝতে পারছো, এটা একটা আয়তন বোঝাচ্ছে, ভলিউম। আহ তোমরা হয়তো দেখেছো যে ক্ষেত্রফল আর একটা যখন সেটারই একটা আয়তন বার করা হয়, সেটা হচ্ছে কি কিউবে চলে আসে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো সেরকমই কিউব, মিলিমিটার কিউব অফ ব্লাড, এটাকে যদি একটা মিলিমিটার কিউব একটা বর্গক্ষেত্র কল্পনা করে নি, তাহলে তার মধ্যে কি হবে? প্রতি মিলিমিটার কিউবে এতগুলো করে শ্বেত রক্তকণিকা থাকে। কতগুলো? 10,000 থেকে 25,000। কারণ সে যখন জন্মাচ্ছে, সে একটা মাতৃ দেহের মধ্যে ছিল। বাইরের পরিবেশের বিভিন্ন উপাদান পদার্থের সাথে তাকে ফাইট করার জন্য, লড়াই করার জন্য শরীরের মধ্যে কি হয়? শ্বেত রক্তকণিকার সংখ্যা তখন বেশি থাকে। সেই তুলনায় যদি দেখো অ্যাডাল্ট, জন্মানোর পরে ইনফ্যান্ট, ইনফ্যান্ট থেকে 4 থেকে 7 বছর, 8 থেকে 18 বছর,
বা অ্যাডাল্টদের দেখো, আমাদের শরীরে স্বাভাবিক মাত্রা কতগুলো সংখ্যায় থাকে? 4,000 থেকে 10,000। তোমাদের বয়স কত? তোমাদের বয়স 12-13 বছর, 14 বছর, 15 বছর, যেরকম। তাহলে কি 8 থেকে 18 বছরের মধ্যে তোমাদের শরীরে কতগুলো শ্বেত রক্তকণিকা রয়েছে? 4,500 থেকে 13,500 শ্বেত রক্তকণিকা স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঠিক আছে? এবং এটাই যখন প্রেগনেন্সি বা কেউ যদি প্রেগনেন্ট মহিলা হয়ে থাকে, তাহলে তার শরীরে শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে যায়, আবার 12,000 থেকে 15,000-এর মতো শ্বেত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি এই স্বাভাবিক রেঞ্জের থেকে বেশি আসে, তাহলে সেটা একটা রোগ নির্ধারণ, একটা রোগকে ইন্ডিকেট করে। আবার এই স্বাভাবিকের তুলনায় যদি কোনো কারণে কমে যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা, তাহলে সেটাও একটা রোগ। প্রধানত বিভিন্ন ধরনের ক্যান্সারের সময় হয় শ্বেত রক্তকণিকা কোনোটাতে বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, বা শরীরে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, তখনও শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় মাত্রাতিরিক্ত বেড়ে যায়। ওকে, এই ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটে। আচ্ছা, আমি শুধু একটি স্কুলকে আজকে দেখতে পাচ্ছি, মেবি ওয়েদার কারণে যারা একটু দূরের স্কুলগুলো রয়েছে তারা হচ্ছে গিয়ে হয়তো জয়েন করতে বা তাদের ইন্টারনেটের জন্য। আই থিঙ্ক উই ক্যান কন্টিনিউ, পরে রেকর্ডিং থেকে বা তারা দেখে নিতে পারে। ওকে, এই যে 5 প্রকারের কোষের কথা আমরা আলোচনা করছি, সেগুলো কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মোনোসাইট। এবারে তোমরা যদি দেখো, প্রতি 100টা শ্বেত রক্তকণিকা, প্রতি 100টা শ্বেত রক্তকণিকার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমাদের শরীরে কি থাকে? চোখেতে দেখতে পাচ্ছ এখানে কি থাকে সব থেকে বেশি? সব থেকে বেশি থাকে নিউট্রোফিল। সব থেকে বেশি কি থাকে? নিউট্রোফিল। আমাদের কোষে, আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে, এটাকে যদি 1 নম্বর দিই, তারপরে কি আসে? লিম্ফোসাইট। তারপরে একটা ডমিনেটিং কোষ লিম্ফোসাইট, মোনোসাইট 3 নম্বর, 4 নম্বর হচ্ছে ইওসিনোফিল, এবং 5 নম্বর হচ্ছে বেসোফিল, যদি আমরা তাদের সংখ্যা অনুযায়ী দেখি। তাহলে কি দেখো, নিউট্রোফিল কতগুলো রয়েছে? নিউট্রোফিল হচ্ছে আমাদের শরীরে 54 থেকে 62%। কোনো কোনো বইয়েতে এই মাত্রাগুলো বা এই সংখ্যাটা হয়তো একটু ভ্যারি করতে পারে, সেটার সাথে কোনো খুব একটা জটিল সম্পর্ক নেই, সমস্যাও নেই। নর্মাল পার্সেন্টেজ নিউট্রোফিলের কত? সব থেকে বেশি নিউট্রোফিল থাকে 54 থেকে 62%, লিম্ফোসাইট থাকে 25 থেকে 30%, 33% এইরকম শতাংশ, যেটা হচ্ছে গিয়ে একটা দানাবিহীন বা এক গ্র্যানিউলার কোষ। তারপরে মোনোসাইট 3 থেকে 9%, ইওসিনোফিল 1 থেকে 2%, একটা কি তিনটে হচ্ছে প্রতি 100টা শ্বেত রক্তকণিকার মধ্যে একটা, দুটো বা তিনটের মতো হচ্ছে ইওসিনোফিল থাকে, যদি না কারোর কোনো একটা সুস্থ স্বাভাবিক মানুষের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? আর কি? এই সংখ্যাগুলো। আর বেসোফিল কি? বেসোফিল একটা বা একটারও কম থাকে। ঠিক আছে? হয়তো খুঁজলে 100টা কোষের মধ্যে হয়তো একটাও বেসোফিল নাও থাকতে পারে, বা একটা দুটো বেসোফিল একটা থাকতেও পারে। এবারে যদি কোনো কারণে নিউট্রোফিলের সংখ্যা, রক্ত পরীক্ষা করা হয়েছে তোমাদের, এবং দেখা যাচ্ছে নিউট্রোফিলের সংখ্যা বেশি এসেছে, যদি নিউট্রোফিলের সংখ্যা 54 থেকে 62%-এর জায়গায় দেখা যাচ্ছে 70%, 75%, 70% এসেছে, তার মানে কি? শরীরের মধ্যে কোথাও কোন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া দ্বারা, কোন একটি ব্যাকটেরিয়া দ্বারা শরীর আক্রান্ত, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। এখন চারিদিকে ওয়েদার চেঞ্জের জন্য বা ঝড় বৃষ্টির জন্য, বৃষ্টিতে ভেজা বা কখনো গরম কখনো ঠান্ডা, এই কারণে কি হচ্ছে? বিভিন্ন ধরনের দেখবে সর্দি হচ্ছে, হাঁচি কাশি হচ্ছে, জ্বর আসছে কখনো কখনো, বা বিভিন্ন ধরনের ইনফেকশনাল ডিজিজ গুলো হচ্ছে কি হতে থাকে। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়, চর্মরোগ বিভিন্ন ধরনের। তো এগুলো কি হয়? বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, কখনো কখনো ভাইরাল, এই ধরনের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা হচ্ছে কি আমাদের শরীরকে আক্রমণ করে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কখন? যদি দেখা যায় যে নিউট্রোফিলের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে। আর একটা কোন ক্ষেত্রে বাড়তে পারে নিউট্রোফিল?
যদি কেউ প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, স্ট্রেস মানে চিন্তা, বা সহজ ভাষায় বলতে গেলে সেখানে হচ্ছে কি সুচিন্তা দুশ্চিন্তা, ইংলিশে এটাকে বলা হয় ইউস্ট্রেস এবং ডিস্ট্রেস, বিভিন্ন ধরনের চাপ, কাজের চাপ, পড়াশোনার চাপ, বা বিভিন্ন ক্ষেত্রে সেগুলো হচ্ছে গিয়ে যদি কোনো কারণে এগুলোকে স্ট্রেসের পর্যায়ে চলে যায়, তাহলে সেই স্ট্রেসও কিন্তু নিউট্রোফিলের সংখ্যাকে বাড়িয়ে দেয় শরীরে, যেটা কিন্তু মোটেই যে খুব ভালো লক্ষণ দীর্ঘ সময়ের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য কিন্তু নর্মাল স্তরেই থাকা উচিত। ইওসিনোফিল কখন বাড়ে? কারোর যদি হাঁচি হয়ে থাকে বা কাশি হয়ে থাকে, কারোর হাঁচি হয়েছে, ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে বারবার, বা বেগুন খেলে অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি, বেগুন, চিংড়ি বা এরকম বেশ কিছু উপাদানে হচ্ছে কি অনেকের বিভিন্ন ধরনের অ্যালার্জি থাকে। তো তখন কি হয়, তখন যদি কারোর রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়, দেখা যাবে ইওসিনোফিলের সংখ্যা বেশি আসবে। ইওসিনোফিল যেটা স্বাভাবিক কত থাকা উচিত, 1 থেকে 3, ইওসিনোফিল বেড়ে যায় কখন? যখন অ্যালার্জিক কোনো রিয়াকশন হয়, অ্যালার্জি, অথবা প্যারাসাইটিক ওয়ার্ম, যদি কৃমি হয়ে থাকে, বিভিন্ন ধরনের কৃমির ক্ষেত্রে প্যারাসাইটিক ওয়ার্ম যদি থেকে থাকে, ওয়ার্ম মানে কৃমি, পেটের মধ্যে যদি থেকে থাকে, অন্ত্রের মধ্যে, তাহলেও কিন্তু ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। অথবা আরেকটা কি আছে দেখতে পাচ্ছ, অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ, ডিজিজ মানে রোগ, অটো ইমিউন মানে নিজের ইমিউন সিস্টেম বা যে অনাক্রমতা ক্ষমতা রয়েছে তার এগেনস্টেই আমার শরীর হচ্ছে গিয়ে রিয়াক্ট করছে। অটো ইমিউন মানে নিজের ইমিউনিটিটা নিজেরই কোষগুলোকে চিনতে পারছে না, এটা যে আমারই, এটা বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আসেনি, এটা আমারই শরীরের একটা কোষ, তুমি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিও না বা অ্যান্টিবডি তৈরি করো না, এই ধরনের হচ্ছে কি ঘটনাগুলো হচ্ছে কি অটো ইমিউন ডিজিজের মধ্যে আসে। বিভিন্ন ধরনের হচ্ছে কি ডিজিজ আছে, যেমন মাইস্থেনিয়া গ্রাভিস বা এই ধরনের, আমি সেই নামগুলোতে ঢুকছি না। বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার অনেক সময় হয়, অটো ইমিউন ডিসঅর্ডার। ওকে, থাইরয়েডের হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ হচ্ছে কি একটা হয়, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, সেটা কোনো কারণে যদি অটো ইমিউন রিলেটেড হয়ে থাকে, তাহলে সেটার কিন্তু ট্রিটমেন্ট করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে আস্তে আস্তে। আচ্ছা, বেসোফিল, বেসোফিলের কাজ কি? বেসোফিল কখন বাড়ে? বেসোফিল যদি ক্যান্সার, চিকেন পক্স বা হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, রক্তে থাইরয়েডের হরমোনের মাত্রা কম, ক্যান্সার, চিকেন পক্স, এই ক্ষেত্রগুলোতে হচ্ছে গিয়ে বেসোফিলের সংখ্যা হচ্ছে আমাদের শরীরে বেড়ে যায়। বেসোফিলের সংখ্যা হচ্ছে গিয়ে বেড়ে যায়। আর কি? লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে কি কি হয়, লিম্ফোসাইট যখন হুপিং কফ, খুব খুব করে কাশি হচ্ছে, বা কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি বাড়ে? নিউট্রোফিল বাড়ে। ভাইরাল ইনফেকশন হলে কি বাড়ে? লিম্ফোসাইট বাড়ে, যেটা একটা গ্র্যানিউলার ডাব্লিউবিসি। ম্যালেরিয়া, টিউবারকুলোসিস বা ফাঙ্গাল ইনফেকশন হলে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কি করে বোঝা যাবে? যদি দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হলে মনোসাইটের সংখ্যা, মনোসাইট যে আমাদের আরেকটি শ্বেত রক্তকণিকা আছে, সেটার সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমরা এবারে এক একটা ডাব্লিউবিসির ফাংশন যদি আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ নিউট্রোফিল? হোয়াট ইজ দ্য ফাংশন অফ নিউট্রোফিল? তোমরা হয়তো দেখবে বা কখনো ফেস করেছো, বাড়িতে কোনো একটা কাজ করতে করতে হঠাৎ করে কিছু একটা ফুটে গেছে, কেটে গেছে, বা রাস্তায় হাঁটছিলে হঠাৎ করে হয়তো একটা পেরেক ঢুকে গেছে পায়েতে বা হাতে। ঠিক আছে, চামড়া ভেদ করে পেরেকটা ঢুকে গেছে, ফুটে গেছে, এবং হয়তো সেটা হয়তো জং ধরা পেরেকও হতে পারে, নতুন পেরেকও হতে পারে, যাই হোক, আমি একটা উদাহরণ হিসাবে বলছি। তাহলে পেরেকটা যে একটা ঢুকলো এবং রক্তবাহ সেখান থেকে অনেকটা দূরে রয়েছে, কোথায়? এখানে পেরেক ঢুকেছে, রক্তবাহ কোথায়? অনেকটা দূরে। রক্তবাহ কোনটা? এইটা দেখতে পাচ্ছ, রক্ত যাচ্ছে তার মধ্যে দিয়ে। যদি একটা রক্তবাহ হয়ে থাকে, ক্যাপিলারি, ছোট্ট ছোট্ট রক্তজালক, রক্তজালকের মধ্যে কি রয়েছে? নিউট্রোফিল রয়েছে। কি রয়েছে? নিউট্রোফিল। দেখতে পাচ্ছ, নিউট্রোফিল রয়েছে।
আহ, দেখো নিউট্রোফিল, কালো রং দিয়ে দেখাচ্ছি। নিউট্রোফিল রয়েছে, যেই এই ধরনের কোনো ঘটনা ঘটে, যে শরীরে কোনো কিছু ফুটে গেছে বা কোনোভাবে আক্রান্ত হয়েছে, তখন কি হয়, এই এখানে কি হয়, কিছু ধরনের কেমিক্যাল, রাসায়নিক পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। এখান থেকে চারিদিকে বিভিন্ন ধরনের পদার্থ ছড়িয়ে পড়ে, যেটাকে বলা হয় কিছু কেমিক্যাল। ঠিক আছে, সেই কেমিক্যাল গুলোকে কি কেমিক্যাল বলা হয়? ইনফ্লামেটরি কেমিক্যাল। ইনফ্লামেশন, দেখবে কোনটা লেগেছে, ফুলে গেছে, হঠাৎ করে ওই জায়গাটা লাল হয়ে গেল, জায়গাটা একটু ফুলে গেল, কি হয়েছে ওই জায়গাটাতে? ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেটরি কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ, মানে আমাদের জৈব রাসায়নিক পদার্থ শরীরের ওই পার্টিকুলার জায়গাটাতে জমা হয় বা বেরিয়ে যায়। তার ফলে কি হয়, এই ইনফ্লামেটরি কেমিক্যাল গুলো কি করে, এই ইনফ্লামেটরি কেমিক্যাল গুলো এই নিউট্রোফিল যেটা যাচ্ছিল সেটাকে অ্যাট্রাক্ট করে। ওকে প্রচন্ড রকম ভাবে কোন দিকে অ্যাট্রাক্ট করে? ওকে অ্যাট্রাক্ট করে যেখানে ঘটনাটা ঘটেছে, নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করছে এখানে। নিউট্রোফিলকে কি করে, যেখানে আঘাত লেগেছে সেখানে অ্যাট্রাক্ট করে। তার ফলে কি হয়, তোমরা বইতে যখন পড়বে দেখতে পাবে কিছু শব্দ। নিউট্রোফিল ডায়াপেডেসিস পদ্ধতিতে রক্তবাহ ভেদ করে, রক্তবাহ ক্রস করে, দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ রক্তবাহটা ক্রস করে, আমি যদি একটু জুম করছি, রক্তবাহটা ডায়াবেটিসিস পদ্ধতির রক্তবাহটা ভেদ করে কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে লেগেছে, যেখান থেকে হচ্ছে গিয়ে, এবারে কি যখন কোনো একটা পিন ফুটছে সেটা তো একদম স্টেরিলাইজড হয় না, আমরা যখন ইনজেকশন নিই, ইনজেকশনের নিডলটা কি হয়? স্টেরাইল হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যার মধ্যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হয় না, এবং বলা হয় যে একটা নিডিল কখনো আরেকজনকে ইউজ করতে না। তার কারণ কি? সে কারণে, কারণ ওগুলো নিডল গুলো স্টেরাইল হয়। আর একজনকে ইউজ করলে কি হলো, সেটা রইলো না, কারণ তার রক্ত, তার দেহ তরল, তার শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন কি হলো, সেই নিডল বা ছুঁচটার গায়ে লেগে গেল। তারপরে সেই ছুঁচি যদি আরেকজনকে দেওয়া হয়, সেখান থেকে তার অন্যের রক্ত, অন্যের দেহ তরল, অন্যের কোষ আরেকজনের শরীরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। তো এরকমই যখন কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটছে, কি হয়, তার চারপাশে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো ঢুকলো, আক্রান্ত হলো, নোংরা যেগুলো মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া এই ধরনের জিনিসগুলোকে কি করে, নিউট্রোফিল খেয়ে নেয়। সিম্পল, খেয়ে নেয়। কিভাবে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেইগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে কি হলো, আমার যে ড্যামেজটা হওয়ার কথা ছিল, সেই ড্যামেজটা কিন্তু হলো না। ঠিক আছে, সেই কারণে তোমরা একটু আগে কি পড়েছিলে, নিউট্রোফিলের কাজ কি, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়া যদি ঢুকে, কিভাবে ঢুকতে পারে, কোথাও কেটে গেছে, ছড়ে গেছে, মাঠে খেলতে খেলতে পড়ে গেছো, হাঁটুটা হয়তো ছড়ে গেল বা হাতের কনুইটা ছড়ে গেছে, কি হবে, ওখানে কিন্তু রক্তবাহ গুলো ওপেন হয়ে গেল, খুলে গেল, কেটে গেল ওই জায়গাটা, এবং ওখানে অনেক ব্যাকটেরিয়া কিন্তু আটকে গেল, যেটা কোথায় ছিল, মাঠে ঘাসের মধ্যে বা কোনোভাবে হচ্ছে কি বিভিন্ন জায়গায় পরিবেশে ছিল, সেটা কিন্তু ঢুকে যাওয়ার রাস্তা পেল। যেই ওটা ঢুকলো, সঙ্গে সঙ্গে কি হলো, নিউট্রোফিল গুলো সেটাকে বুঝতে পারলো যে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, বা এবং সেখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স, ইনফ্লামেটরি কেমিক্যাল গুলো কি করলো, নিউট্রোফিলকে খবর দিল যে তুমি এসো এখানে, তুমি এসে এই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে দাও। তো নিউট্রোফিল গুলো যাবে এবং ফ্যাগোসাইটিক পদ্ধতিতে ওগুলোকে ধ্বংস করে দেবে। অনেকটা যদি মনোসাইটের ফাংশন দেখা হয়, আমি খুব বেশি কমপ্লিকেটেড রাখছি না জিনিসটা, মনোসাইটের ফাংশন যদি দেখা হয়, একটা ছোট্ট ভিডিও দেখে নি। একটা ব্যাকটেরিয়া রয়েছে মনোসাইট, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা কিভাবে কাজ করে দেখো। যেখানে ব্যাকটেরিয়াটা রয়েছে তার কাছে হচ্ছে কি সেই শ্বেত রক্তকণিকাটা যাবে, সেখানে বেশ কিছু প্রোটিন থাকে ব্যাকটেরিয়াটার গায়ে, সেটার সাথে হচ্ছে গিয়ে যুক্ত হবে এবং ওকে টেনে নিজের ভেতরে ঢুকিয়ে নেবে। শ্বেত রক্তকণিকার ভেতরে ঢুকিয়ে নিল, যেটাকে বলা হয় ফ্যাগোজোম, এনভেলপ করে। এবার এই ফ্যাগোজোমের মধ্যে কি হবে, লাইসোজোম নামক একটা কোষাঙ্গাণু রয়েছে, তোমরা হয়তো শুনেছো। সেই লাইসোজোম কি করে, কোষের মৃত্যুর জন্য দায়ী, সুইসাইডাল ব্যাগ বলা হয়। লাইসোজোম বিভিন্ন ধরনের বিপাকীয় বা ধ্বংস করার জন্য, কোষটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক নিঃসৃত করে।
সেটাকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম লাইসোজোম। আমাদের অন্ত্রে নিঃসৃত করছে না, ওই ফ্যাগোজোমটার মধ্যে নিঃসৃত করছে, যাতে ওই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে টুকরো টুকরো করে দিতে পারে। এই ঘটনাটা হচ্ছে গিয়ে সিম্পলি ঘটে চলেছে। কে করছে? আমাদের ডাব্লিউবিসির অন্যতম শ্বেতরক্তকণিকা। বিভিন্ন শ্বেতরক্তকণিকার বিভিন্ন রোল আছে, কিন্তু মোটামুটি এইভাবেই হচ্ছে গিয়ে তারা কিন্তু ফাংশনিং গুলো করে। ঠিক আছে? চেষ্টা করে অ্যান্টিবডির মাধ্যমে বা ফ্যাগোসাইটোসিস করে বাইরের পদার্থগুলোকে ধ্বংস করে দেওয়ার। ঠিক আছে? আজকের মতো হচ্ছে কি এই পর্যন্তই রাখছি। ব্লাড গ্রুপটা হচ্ছে কি দুটো স্কুল রয়েছে, ব্লাড গ্রুপটা আমরা হচ্ছে কি নেক্সট দিনকে স্টার্ট করব। ঠিক আছে? কি কি ধরনের ব্লাড গ্রুপ আছে, এ বি, এ বি ও, ওইগুলো হচ্ছে কি আমরা নেক্সট দিনকে আলোচনা করব, কি করে সেগুলো বুঝতে হয়, সেগুলো জানতে হয়। আজকের মতো এই পর্যন্তই। এনি কোশ্চেন্স, এনি ডাউট? কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমরা যখন ফাংশন বা কাজ করবে কোন একটা কোষের, মনোসাইট কি করে এখান থেকে মনে থাকবে পরিষ্কার, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করছে, রোগ জীবাণুকে ধ্বংস করছে। ঠিক আছে? লিম্ফোব্লাস্ট বা লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে গিয়ে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। যখন আমরা কোনো একটা ভ্যাকসিন নিই, কোন একটা, আমরা কিছুদিন আগে কোভিশিল্ড বা কোভিড-19 এর জন্য যে ভ্যাকসিন গুলো নেওয়া হয়েছে, কোভ্যাক্সিন বা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের, বা ছোটবেলায় তোমরা হয়তো বিসিজি নিয়েছো, ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে আগে 2 ফোঁটা দিয়ে দিল। কিন্তু সেগুলো কি? সেগুলো বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাসকে নিষ্ক্রিয় করে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, যাতে লিম্ফোসাইট সেই ভাইরাসগুলোকে চিনতে পারে এবং চিনে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। অ্যান্টিবডি তৈরি করে আমাদের রক্তের মধ্যে মজুদ অবস্থায় থাকে। ভবিষ্যতে বড় হয়ে বা ভবিষ্যতে কোনো সময় যদি আমরা সেম ভাইরাসটা দ্বারা আক্রান্ত হই, তখন কিন্তু আমাদের শরীরে যেহেতু অ্যান্টিবডিকে নতুন করে তৈরি হতে হয় না, অলরেডি অ্যান্টিবডি থাকে অনেকটাই মজুদ, বা অ্যান্টিবডি তৈরি করার মতো কোষগুলো রেডি থাকে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে। যাদের এই ধরনের ভ্যাকসিনেশন গুলো, ভ্যাকসিনটা দেওয়া থাকে না, তাদের কি হয়, যখন সেরকম কোন একটা ভাইরাস তাদের শরীরে ঢুকলো, সঙ্গে সঙ্গে কি হয়, ভাইরাসটা ঢোকার পরে বডি ইমিডিয়েটলি সেটাকে ধ্বংস করতে পারে না, কারণ চিনতেই পারছে না শরীর যে এটা কি ভাইরাস ঢুকেছে। কোভিড-19 ঢুকেছে, নাকি পোলিও ভাইরাস ঢুকেছে, নাকি রুবেলা ঢুকেছে, নাকি মামস ঢুকেছে, কি ঢুকেছে বোঝা যাচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা, এখন চারিদিকে অনেক ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। তোমরা হয়তো পেপার বা খবরের কাগজ যদি পড়ো বা স্কুলে তোমরা অনেক সময় শুনবে যে মানে এখন বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, পার্টিকুলারলি ওয়েদার বা ঠান্ডা গরম এইসবের জন্য। এগুলো কি তাহলে আগে থেকে যদি এই ধরনের ভ্যাকসিনেশন গুলো, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন হচ্ছে গিয়ে দেওয়া হয়, পাওয়া যায়, তো সেই ধরনের ভ্যাকসিন যদি ছোটবেলায় দেওয়া থাকে, তাহলে কিন্তু তার মাত্রাটা বা সেই রোগের মাত্রাটা কিন্তু অনেকটা কমে যায়। বুঝতে পেরেছো? সেই কারণে ছোটবেলায় যাদেরকে প্রত্যেককে ধরে ধরে অনেক ক্ষেত্রে হয়তো চ্যাংদোলা করে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, বাবা মারা নিয়ে গিয়েছিলেন, না ইঞ্জেকশন দেব না, কিন্তু তাও নিয়ে গিয়ে কিন্তু সেগুলো দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের উম, জটিল বা বড় সমস্যা যাতে না হয়, এবং ওই রোগটা থেকে সেই শিশুটা বা সেই বাচ্চাটা বড় হয়ে বা প্রাপ্তবয়স্ক বা সারা জীবন যাতে প্রোটেক্টেড থাকে। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন কাজগুলো রয়েছে শ্বেত রক্ত কণিকায়। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপিং, অ্যানাদার ওয়ান খুবই ইন্টারেস্টিং একটা এরিয়া, তো সেই ব্লাড গ্রুপিং নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো ইউ ক্যান লিভ। থ্যাংক ইউ।